হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিহারন। ওয়েস্ট বেঙ্গল সিএইচও রিক্রুটমেন্টের যে রিটেন এক্সামিনেশন চলছে বা ইন্টারভিউ চলছে, তার জন্য আমরা আগের দিন একটি ভিডিও আপলোড করেছিলাম। বিভিন্ন যে মডিউলগুলো রয়েছে তার মধ্যে একটি মডিউল থেকে আমরা কয়েকটি টপিক আলোচনা করার চেষ্টা করেছিলাম, দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে আমরা আরও কিছুটা পাঠ দেখানোর চেষ্টা করব। যারা চ্যানেলের এখনও মেম্বারশিপে জয়েন করোনি, জয়েন করে নিতে পারো। আমাদের যাবতীয় ভিডিও ইউটিউবের মাধ্যমে আসে, অন্য কোনো প্ল্যাটফর্ম নেই। এবং একদিনে বা 24 ঘন্টার মধ্যে 3টের বেশি নোটিফিকেশান আসে না। ইউটিউবে 5টা ভিডিও দেওয়া থাকলেও, 6টা ভিডিও দেওয়া থাকলেও একদিনে 3টের বেশি নোটিফিকেশান পাবে না। তো যারা মেম্বারশিপ জয়েন করে থাকছো তারা মেম্বারশিপে গিয়ে ওখান থেকে ভিডিওগুলো ফলো করে নিতে পারবে, কোনো অসুবিধা থাকবে না। যাই হোক, এটা পার্সোনাল ব্যাপার। আমরা চলে আসছি সরাসরি নন কমিউনিকেবল ডিজিজের ওপর। তো এখানে অনেকগুলো টার্ম রয়েছে, সেই টার্মগুলো জিজ্ঞাসা করা হয়। সেই টার্মগুলো আমরা যেগুলো বলবো নোট ডাউন করে নেবে, এবং কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো একটু খাতায় লিখে রাখার চেষ্টা করবে। তো এখানে মেন যে কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের ক্যান্সার, ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এছাড়াও আই রিলেটেড কিছু প্রবলেম। এই সমস্ত বিষয়গুলো এখানে মেনলি টার্গেট করা রয়েছে, এবং এইগুলো কাউন্টার করার জন্যই সিএইচও পোস্ট নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রথমে আমরা যে টার্মটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এনসিডি। এখানে এনসিডি সম্পর্কে আমরা জানি নন কমিউনিকেবল ডিজিজ, কারণ এই টার্মটা আমরা বিভিন্ন জায়গায় বা আমরা বিভিন্ন কোর্সের ক্ষেত্রে, জিএনএম হোক বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এই টার্মটা আমরা পেয়েছি। বাট এখানে পিবিএস টার্মটা আমরা একবারও আগে শুনিনি। পাবলিক বেসড স্ক্রিনিং, এটা নতুন টার্ম, এটা নোট ডাউন করতে পারো। নেক্সট, এখানে এক একটা স্বাস্থ্যকেন্দ্রে, এখন স্বাস্থ্যকেন্দ্র বলছি বাট এটার বর্তমান নাম অবশ্যই আমাদেরকে জেনে রাখতে হবে। স্বাস্থ্যকেন্দ্র বা এসএসকে সুস্বাস্থ্য কেন্দ্র বলা হয়, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বলা হয়, এবং এটার বর্তমান নাম হচ্ছে আয়ুষ্মান আরোগ্য মন্দির। আবার বলছি, আয়ুষ্মান আরোগ্য মন্দির, এটা সেন্ট্রাল প্রদত্ত একটি নাম। এএএম বা আয়ুষ্মান আরোগ্য মন্দির, এটা কোশ্চেন করা হয়। বর্তমান সুস্বাস্থ্য কেন্দ্রের বর্তমান নাম কি, এটা যদি কোয়ারি করা হয়ে থাকে তখন আমরা অ্যান্সার দিতে পারবো আয়ুষ্মান আরোগ্য মন্দির। নেক্সট আমাদের রয়েছে এক একটা সুস্বাস্থ্য কেন্দ্র বা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে যে সমস্ত স্টাফেরা রয়েছেন, কে কে থাকেন, স্টাফিং প্যাটার্নটা জানতে চাওয়া হয়। প্রথমেই রয়েছেন সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার। নেক্সট রয়েছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা এএনএম দিদি, ফার্স্ট এএনএম দিদি। নেক্সট রয়েছে সেকেন্ড এএনএম দিদি, বা বর্তমান ওই পোস্টে সেকেন্ড এএনএম দিদির পরিবর্তে এসেছে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে নিয়োগ হচ্ছে। এবং রয়েছে 1000 পপুলেশন পিছু একজন আশাকর্মী, এএসএইচএ আশাকর্মী, অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। তো এই ফুল ফর্ম জানতে চাওয়া হয়, আশার ফুল ফর্ম জানতে চাওয়া হয়, সিএইচও এএনএম বা সিএইচের ফুল ফর্মগুলো জানতে চাওয়া হয়, বা স্টাফিং প্যাটার্ন সম্পর্কে জানতে চাওয়া হয়। আশারা কাজ করে 1000 পপুলেশনের উপর ভিত্তি করে, সিএইচও বা এএনএম বা সিএইচএ তারা কাজ করে 5000 পপুলেশনের উপর বেস করে। তো কমিউনিটি লেভেলে যে সমস্ত কাজগুলো করতে হয় আশা বা সিএইচও, প্রথমে একটি কাজ রয়েছে পপুলেশন এনুমারেশন, অর্থাৎ জনসংখ্যার গণনা বা জনসংখ্যার একটা লিস্ট তাদেরকে করতে হয়। আশারা কীভাবে লিস্ট তৈরি করে, আশারা হোম ভিজিট করে, প্রত্যেকদিন তাদেরকে হোম ভিজিট করতে হয় 20টা করে হাউস। তো তার এলাকায় টোটাল যে 1000 পপুলেশন রয়েছে, তারা এক বছরে এই 20টা যে পপুলেশন, টোটাল যে 1000 পপুলেশন রয়েছে সেগুলোর স্ক্রিনিং করবে। বাড়িতে কতগুলো পপুলেশন রয়েছে, 30-এর উপর কতজন রয়েছে, সেগুলো তারা নোট ডাউন করবে। এবং যারা 30-এর উপর রয়েছে তাদের জন্য আলাদাভাবে কোনো একটি লিস্ট থাকবে, এবং সেই বেসিসে তারা সিব্যাক ফর্ম ফিল আপ করবে। এবং যারা সিএইচও বা এএনএম দিদি রয়েছেন তারা আশারা যেটা ফিল আপ করছে সেটা সুপারভাইজ করবেন। এবং যে পপুলেশনগুলো তারা নোট ডাউন করেছেন সেটা 10% পপুলেশন সিএইচও ভেরিফিকেশান করবে বা এএনএম দিদি ভেরিফিকেশান করবে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। নেক্সট রয়েছে সিব্যাক অ্যাসেসমেন্ট অ্যাট কমিউনিটি লেভেল, যেটা বললাম 30-এর উপর যারা পপুলেশন রয়েছে প্রত্যেককেই এনুমারেশন করতে হবে, তাদের নাম লিস্ট করতে হবে। এবং এই যে 30-এর উপর যারা রয়েছে তাদের একটি ফর্ম ফিল আপ করতে হয় তাদেরকে। আশা দিদিরা যেটা করে থাকেন কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট, কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট, এটা করছে সিব্যাক। এটা ফিল আপ করবে আশা দিদিরা, এবং এর উপর ভিত্তি করে কিছুজন ক্যান্ডিডেটকে যাদের কিছুটা পরিমাণ ডায়াগনোসিস রয়েছে বা একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটা যারা পারছে সেই সমস্ত পেশেন্টদেরকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে পাঠাতে হবে। অথবা যদি না আসতে পারে, যদি রিমোট এরিয়া হয়, সেখানে একটি স্পেসিফিক কমন জায়গা থাকে। প্রত্যেকটা কমিউনিটির একটি স্পেসিফিক কমন জায়গা রয়েছে, কোনো একটা মন্দির হতে পারে, কোনো একটা মসজিদ হতে পারে, বা কোনো একটা মাঠ হতে পারে, কোনো একটা ক্লাব হতে পারে, যেখানে প্রত্যেকে যাওয়া আসা করতে পারে। তো সে সমস্ত জায়গায় গিয়ে একটি হেলথ ক্যাম্প করতে হয়। সেই হেলথ ক্যাম্পে এই সিব্যাক যাদের ফিল আপ করা হয়েছে তারা আসবেন, তাদের চেক আপ করাবেন বা তাদের স্ক্রিনিং করাবেন। স্ক্রিনিংয়ে কী কী করা হয়, হাইপারটেনশন, ডায়াবেটিস, টিবি বা কোনো ক্যান্সারের যদি কোনো লক্ষণ থেকে থাকে সেগুলোর স্ক্রিনিং করা হয়। তো এটা হচ্ছে সিব্যাক, নোট ডাউন করে রাখো, কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট। এটা ফিল আপ করে আশা দিদিরা, এর উপর ভিত্তি করে স্ক্রিনিংটা কন্ডাক্ট করা হয়। মোবিলাইজিং কমিউনিটি, যেটা বললাম একটা কমন জায়গায়
একটা সেশন করা হচ্ছে বা কোনো একটা ক্যাম্প করা হচ্ছে যার নাম হচ্ছে VHND, ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশনাল ডে অথবা আরবান হেলথ অ্যান্ড নিউট্রিশনাল ডে। এই ডে অনুযায়ী সেখানে গিয়ে আশা দিদিরা তাদের যে পেশেন্ট রয়েছেন 30 অ্যাবভ তাদেরকে ইনফর্ম করে রাখবেন এবং CHO দাদা বা দিদি যিনি রয়েছেন তিনি গিয়ে সেখানে স্ক্রিনিং করবেন। এই হচ্ছে মেন বিষয়। নেক্সট এখানে রয়েছে বিপি মেজারমেন্ট চেকলিস্ট। একজন পেশেন্টের যদি আমাদেরকে ব্লাড প্রেশার মনিটর করতে হয় তো আমরা কীভাবে মনিটর করবো? ডাইরেক্ট কোশ্চেন আসবে, তুমি কীভাবে ব্লাড প্রেশার মনিটর করবে? তো সরাসরি আমরা বলে দিই একজন পেশেন্ট আসবে তার আমরা বিপি কাফ বেঁধে তার ব্লাড প্রেশার মনিটর করে দেবো, হয়ে গেল। এটুকুই, কিন্তু এটুকু অ্যান্সার নয়, এর থেকে আরও কিছু জানতে চাওয়া হয় এবং এটাই জানতে চাওয়া হবে। কারণ একটা ব্লাড প্রেশার মনিটরিংয়ের উপর ডিপেন্ড করে একটা পেশেন্টের ডায়াগনোসিস, তার ট্রিটমেন্ট প্রোটোকল সমস্ত কিছু মেনটেন করা হয়। তো এখানে যে চেকলিস্টটা দেওয়া হয়েছে, মেজার ব্লাড প্রেশার অফ অল অ্যাডাল্ট অ্যাবাভ 30 ইয়ার্স, যারা 30 বছরের উপর রয়েছে তার প্রত্যেকেরই আমাদেরকে ব্লাড প্রেশার মনিটর করতে হবে। ব্লাড প্রেশার মনিটর করার সময় আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, নো টক ডিউরিং অর বিটুইন মেজারমেন্ট। যখন আমরা ব্লাড প্রেশার মনিটর করছি তখন পেশেন্টের কোনো কথা বলবে না, কাশবে না, এগুলো মেনটেন করতে হবে। ব্যাক সাপোর্ট দিতে হবে, পেশেন্ট যেখানে বসছে, যে বেঞ্চ বা চেয়ারে বসছে সেখানটা যেমন অবশ্যই ব্যাক সাপোর্ট দিতে পারে। কোনো একটা টুলের ওপর বসিয়ে দিলাম যার কোনো ব্যাক সাপোর্ট নেই, সেটা কিন্তু চলবে না। সেক্ষেত্রে পেশেন্টের ব্লাড প্রেশার মনিটর চেঞ্জ হতে পারে, অল্টার হতে পারে। আর্ম সাপোর্টেড, পেশেন্ট অবশ্যই হাতটাকে একটা টেবিলের উপর রাখবে যেখানে সে সাপোর্ট দিয়ে রাখতে পারবে, তাকে শক্ত করে ধরে থাকতে হচ্ছে এরকম কোনো নয়, সে রিল্যাক্স হয়ে থাকবে এবং আর্মটা সাপোর্টেড থাকবে। আর কী হবে, কাফ অ্যাট হার্ট লেভেল, যে ব্লাড প্রেশার মনিটরিংয়ের কাফটা আমরা বাঁধছি সেটা অবশ্যই হবে পেশেন্টের বা ইন্ডিভিজুয়ালের হার্টের লেভেল। এখানকার যে ক্যান্ডিডেট বা ইন্ডিভিজুয়াল এখানে দেখানো রয়েছে তার হার্টের লেভেলে কিন্তু এই বিপি কাপটা রয়েছে। নেক্সট, এবার যে বিপি কাপটা আমরা মাপছি বা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, বিপি কাপের আবার বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো ধরা হয়, জিজ্ঞাসা করা হয় একটা পেশেন্টের কী ধরনের বিপি কাপ আমরা ইউজ করতে পারি, একটা বিপি কাপের কী কী ক্রাইটেরিয়া হতে পারে। তো এখানে স্মল, মিডিয়াম, লার্জ যেমন ইন্ডিভিজুয়াল সেই অনুযায়ী হওয়ার কথা সেটা থাকতে হবে। আর কি হতে পারে, আইডিয়াল কাফ ব্লাডার লেন্থ, একটা কাফের যে ব্লাডার থাকে, একটা কাপ তো একটা বাইরের কাপড়ের মতো পর্দা থাকছে, বাট এর ভিতরে একটা ব্লাডার রয়েছে, রাবার বা ল্যাটেক্সের একটা ব্লাডার রয়েছে। সেই ব্লাডারের সাইজ অবশ্যই হতে হবে একটা পেশেন্টের যা আর্ম সার্কামফারেন্স, অর্থাৎ এটা রাউন্ড যদি আমরা করে রাখি, যে সার্কামফারেন্স যেটা রয়েছে জেনারেলি 28 থেকে 30 একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, বা 25 থেকে 30-এর মধ্যে একটা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের হতে পারে। তো এর মিনিমাম যেন 80%, অর্থাৎ যদি কারো 30 সেন্টিমিটার ডায়ামিটার হয়ে থাকে তার যেন 24 সেন্টিমিটার অবশ্যই এই ব্লাডারটা থাকে, এটা আমাদেরকে কনফার্ম করতে হবে। কাফ ওয়াইড শুড কভার অ্যাটলিস্ট 40% অফ দ্য পেশেন্ট আর্ম উইথ, অর্থাৎ কাফের যে এই প্রস্থটা, দৈর্ঘ্যটা নয়, এই প্রস্থটা অর্থাৎ যে চৌড়াটা, একটা ইন্ডিভিজুয়াল তার আর্ম অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে এলবো পর্যন্ত যদি আমরা মনিটর করি, এটা লেন্থ যেটা হবে তার মিনিমাম 40% যেন এই কাফ দ্বারা কভার করে থাকে, সেটা হবে। নেক্সট 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনশিওর কাফ ইজ অন বেয়ার আর্ম, আমরা যখন কাফটা বাঁধছি সেটা যেন অবশ্যই হয় খালি হাত, খালি হাতের ওপর আমরা কাফটা বাঁধবো, অথবা ভেরি থিন একটা ক্লোথ থাকবে, একটা পাতলা পোশাক থাকবে, জামা হতে পারে, গেঞ্জি হতে পারে, সেটা যেন অবশ্যই পাতলা হয়। যারা সোয়েটার পরে যায় সেটা হবে না, কেউ যদি 2-3টে জামা পরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাপটা বাঁধবো না, বা বাঁধলেও রিডিং ঠিকঠাকভাবে আসবে না, এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। আর কি রয়েছে, এমটি ব্লাডার বিফোর ইচ রিডিং, প্রত্যেকবার বিপি মনিটরিং করার সময় অবশ্যই পেশেন্টকে ইনস্ট্রাক্ট করতে হবে, যদি ইউরিনেটিং করার থাকে, ব্লাডার ফুল হয়ে থাকে, সেটা ব্লাডারকে এমটি করার জন্য। এই হচ্ছে মেন 4টে পয়েন্ট, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এরপর আমরা ব্লাড প্রেশার মাপলাম, সেক্ষেত্রে আমরা যদি ডিজিটাল মিটার, থার্মোমিটার, মিটার যদি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অবশ্যই যেই রিডিংটা দেখাবে, এক্সাক্ট যে রিডিংটা দেখাবে সেটি আমরা পুট করব। 178 বাই বা 120/26 যদি দেখাই, বা 120 বাই যদি 74 দেখায়, যেটা এখানে দেখাবো সেটা আমরা পুট করবো, কোনো রাউন্ড ফিগার করবো না। 128/78 দেখিয়েছে বলে আমি 130/80 করে দিলাম, সেটা কিন্তু হবে না, যেমন শো করছে সেটা শো করতে হবে। এবং অ্যান্ড্রয়েড বা ম্যানুয়াল যেটা রয়েছে সেই মিটারও যদি আমরা মনিটর করি, যেমন আমরা পাবো সেই রিডিংটা এখানে বসাবো। আর একটা মেন পয়েন্ট রয়েছে, এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করে থাকে। তো এখানে যখন পেশেন্ট বসে থাকছে লেগ হবে আনক্রসড, পা কিন্তু প্যারালাল থাকবে, দুটো পা দেখো প্যারালাল রয়েছে, কখনো কিন্তু এই ক্রস বা এই ক্রস হবে না, একটা পা এদিকে একটা পা ওইদিকে, সেটা কিন্তু হবে না, পুরো লেভেল থাকবে, প্যারালাল থাকবে। আর কি হবে, অ্যাভয়েড এক্সারসাইজ, টি, স্মোকিং ইন দ্য লাস্ট 30 মিনিট, ব্লাড প্রেশার মাপার 30 মিনিট আগে যেন
কোনো এক্সারসাইজ না করে, কোনো টি কফি না নিয়ে থাকে, কোনো স্মোকিং না করে থাকে, এটা ইনশিওর করতে হবে। এবং পেশেন্টকে 5 মিনিট রিল্যাক্সেশন করাতে হবে, কমফোর্টেবল পজিশন দিতে হবে, তারপর আমরা ব্লাড প্রেশার মনিটর করব। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে, প্রায় 70 থেকে 80% ক্যান্ডিডেট এই কোশ্চেনটার মুখোমুখি হয়ে থাকে। এটা অনেক ক্ষেত্রে আমরা যখন আমরা ট্রেনিং লাইফে দেখেছি জিএনএম বা বিএসসি, এইটা কিন্তু আমরা অনেক জায়গাতেই পেয়েছি, তো এটা আমাদেরকে মনিটর করতে হবে, মেনটেন করতে হবে। নেক্সট আমরা চলে আসছি হাইপারটেনশন এবং ডায়াবেটিস। হাইপারটেনশন এবং ডায়াবেটিস বিভিন্ন টাইপ রয়েছে, সেই টাইপের এখানে ডেফিনেশন দেওয়া রয়েছে বা ভাগ রয়েছে, কোন রেঞ্জকে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো। প্রথমে আমাদেরকে জানতে হবে বিএমআই, বডি মাস ইন্ডেক্স সম্পর্কে। বডি মাস ইন্ডেক্স কি? দিস ইজ অ্যান স্ক্রিনিং টুল ফর এস্টিমেটিং দ্য টোটাল বডি ফ্যাট। আমাদের শরীরের টোটাল বডি ফ্যাট কতটা রয়েছে সেটা যে জানার পদ্ধতি, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এবার বডি মাস ইন্ডেক্স যেভাবে আমরা মেজার করি, কীভাবে মেজার করি? ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার। একটা পেশেন্টের ওয়েট কেজিতে আমরা মাপবো এবং হাইটকেও আমরা মিটারে মাপবো। কোনো যদি সেন্টিমিটার বা ইঞ্চেও আমরা তার হাইট মেপে থাকি, সেটাকে আমরা আগে মিটারে কনভার্ট করব এবং সেটাকে যতক্ষণ আমরা ওয়েট এবং হাইটকে আমরা মিটার স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করে থাকি, তখন সেটা আমরা পেয়ে যাব বিএমআই। আবার বলছি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এই অনুযায়ী যদি আমরা কোনো পেশেন্টের হাইট এবং ওয়েটের সাথে ডিভাইড করে থাকি, তখন আমরা সেটাকে বিএমআই পেয়ে যাব। এবং বিএমআই অনুযায়ী আমরা কোনো পেশেন্টের ওয়েট ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা পেয়ে যাব। ক্লাসিফিকেশন অফ ওভারওয়েট অর ওবেসিটি বাই বডি মাস ইন্ডেক্স। তো এখানে কয়েকটা রেঞ্জ রয়েছে। লেস দ্যান 18 কেজি পার মিটার স্কোয়ার যদি হয়ে থাকে সেটা হবে আন্ডার ওয়েট, 18 থেকে 22.9 কেজি পার মিটার স্কোয়ার যদি হয়ে থাকে সেটা হবে নর্মাল ওয়েট, এবং 23 থেকে 24.9 মিটার স্কোয়ার যদি ওয়েট হয়ে থাকে সেটা হবে ওভারওয়েট, এবং অ্যাবাভ 25 কেজি পার মিটার স্কোয়ার যদি হয়ে থাকে তখন আমরা তাকে বলবো ওবেসিটি। এই হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জ অনুযায়ী এই ওয়েট স্ট্যাটাসের মধ্যে পড়ছে, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এখানে আমরা একটা বলে রাখি, বাচ্চা এবং অ্যাডাল্ট প্রত্যেকের ক্ষেত্রে এটা একই, বাচ্চার ক্ষেত্রে আলাদা বা অ্যাডাল্টদের ক্ষেত্রে আলাদা, সেটা কিন্তু হয় না, একই রকম হয়ে থাকে। কারণ একটা বাচ্চার তার ওয়েটও কম হবে, তার হাইটও কম হবে, আমরা দুটোই অলরেডি কম পাচ্ছি, তাই অ্যাডাল্টের সঙ্গে ওয়েটের বা অ্যাডাল্টের সঙ্গে বাচ্চাদের এই যে বিএমআই এই জায়গাটা কোনো চেঞ্জ হবে সেটা কিন্তু নয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে একই, রেঞ্জ একই। 18 বাচ্চাদের ক্ষেত্রেও 18 কম হলে সেটাকে আমরা বলবো আন্ডার ওয়েট, এবং যদি 25-এর উপর হয়ে থাকে সেটাকে আমরা বলবো ওবেসিটি। একদম অ্যাডাল্টদের ক্ষেত্রেও একই, 18 কম হলে আন্ডার ওয়েট, 25-এর বেশি হলে সেটা আমরা বলবো ওবেসিটি। এবার ওয়েস্ট সার্কামফারেন্স, একজন উমেন এবং একজন ম্যান তার ওয়েস্ট সার্কামফারেন্স কত হতে পারে? একজন ছেলের ক্ষেত্রে 90 বা তার কম হবে সেন্টিমিটার ওয়েস্ট সার্কামফারেন্স, এবং একজন ওমেনের ক্ষেত্রে ওয়েস্ট সার্কামফারেন্স হবে 80 সেন্টিমিটার বা তার কম। নেক্সট আমরা চলে আসছি হাইপারটেনশন বা ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের যে নর্মাল রেঞ্জগুলো রয়েছে সেই অনুযায়ী কোনটাকে আমরা হাইপারটেনশন বলবো, কোনটাকে নর্মাল রেঞ্জ বলবো, কোনটাকে প্রি হাইপারটেনশন বলবো, সেটা একটু দেখে নেবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল রেঞ্জ দেওয়া রয়েছে, একটা এভারেজ যেটা নর্মাল রেঞ্জ 120/80, সিস্টোলিক ব্লাড প্রেশার 120 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 80 বা তার কম হয় সেটাকে আমরা বলি নর্মাল রেঞ্জ। এবং এরপরে একটা রেঞ্জ রয়েছে প্রি হাইপারটেনসিভ, সেটা হচ্ছে 130-এর বেশি কিন্তু 139-এর কম। এই রেঞ্জের মধ্যে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার হয় এবং 80 থেকে 89-এর মধ্যে যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হয় সেটা হবে প্রি হাইপারটেনসিভ। এবং হাইপারটেনসিভ স্টেজ 1 140-এর বেশি কিন্তু 159-এর কম যদি সিস্টোলিক হয়, এবং ডায়াস্টোলিক যদি 90 থেকে 99-এর মধ্যে হয় তখন সেটা হবে স্টেজ 1 হাইপারটেনশন। এবং স্টেজ 2 হাইপারটেনশনের ক্ষেত্রে মোর দেন 160 এবং ডায়াস্টোলিক যদি হয়ে থাকে মোর দেন 100 তখন সেটা করে বলবো স্টেজ 2 হাইপারটেনশন। এবং 180/120 এই রেঞ্জে যদি পৌঁছে যায় তখন সেটা কারণ বলি হাইপারটেনসিভ ক্রাইসিস। এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখো, আমরা প্রি হাইপারটেনশন এবং হাইপারটেনসিভ ক্রাইসিস এই দুটো এক্সট্রা বললাম, এগুলো একটু নোট করে রাখবেন। নেক্সট রয়েছে ডায়াবেটিস ক্রাইটেরিয়া অফ টাইপ 2 ডায়াবেটিস। আমরা মেনলি এখানে ডায়াবেটিস টাইপ 2টাকেই এখানে বেশি কাউন্টার করে থাকি, তার ট্রিটমেন্ট প্রোটোকলটা এখানে বেশি মেনটেন করে থাকি, তাই এখানে টাইপ 2 ডায়াবেটিসটাকেই বেশি ধরা হয়ে থাকে। তবুও ডায়াবেটিস কাকে বলে, টাইপ 2 কোনটা, টাইপ 1 কোনটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, কোনটা ইনসুলিন নন ডিপেন্ডেন্ট, এই বিষয়গুলো জেনে রাখতে হবে আমাদেরকে। তো ডায়াবেটিস টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কারণ আমাদের শরীরে ইনসুলিন প্রোডাকশানটা ঠিকঠাকভাবে হয় না, বিভিন্ন কারণে আমাদের যে প্যাঙ্ক্রিয়াস রয়েছে সেটা অ্যাফেক্টেড হয়ে থাকে, এর ফলে ইনসুলিন প্রোডাকশান ঠিকঠাকভাবে হয় না, সেটা হচ্ছে আমাদের টাইপ 1 ডায়াবেটিস। এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের ইনসুলিনের উপর ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, বা আমাদের ইনসুলিন প্রোডাকশান থাকলেও ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না, তো সেটাকে বলে থাকি টাইপ 2 ডায়াবেটিস। তো এখানে রেঞ্জ কিছু রয়েছে
ফার্স্ট রয়েছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, নেক্সট রয়েছে ডায়াবেটিস মেলাইটাস এবং ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। তো আমরা ফাস্টিং গ্লুকোজের যে নর্মাল রেঞ্জ জানি 70 থেকে 110-এর মধ্যে যদি হয়ে থাকে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, যেটা মিনিমাম 8 ঘন্টা এমটি স্টমাকে মনিটর করা হয়, সেটা যদি 70 থেকে 110-এর মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে নর্মাল, এবং 110 থেকে 125-এর মধ্যে যদি হয়ে থাকে তখন সেটা হবে প্রি ডায়াবেটিক। তখন কিন্তু আমরা সেটাকে ডায়াবেটিক বলবো না, সেটাকে আমরা বলবো প্রি ডায়াবেটিক। এবং 126-এর যদি উপরে হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ডায়াবেটিক। এটা হচ্ছে ফাস্টিংয়ের ক্ষেত্রে। এখানে রেঞ্জটা একটু মিলিয়ে নেবে, এখানে অনেকভাবে একটু বলা রয়েছে। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স যদি 126-এর কম থাকে সেটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, 126-এর যদি উপরে থাকে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এবং ইম্পেয়ার্ড ফাস্টিং হচ্ছে 110-এর উপর কিন্তু 126-এর কম যদি হয়ে থাকে সেটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা প্রি ডায়াবেটিস। আর যদি 70 থেকে 110-এর মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে নর্মাল। এবং পোস্ট প্রান্ডিয়ালের ক্ষেত্রে এখানে যে রেঞ্জটা বলা রয়েছে আমরা জানি 140-এর কম যদি হয়ে থাকে সেটা হচ্ছে নন ডায়াবেটিস, 140 থেকে 200-এর মধ্যে যদি হয়ে থাকে সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস, এবং 200-এর উপর যদি হয়ে থাকে সেটা হবে আমাদের ডায়াবেটিস মেলাইটাস। অবশ্যই এখানকার ইউনিটটা মনে রাখবে, ইউনিট হচ্ছে mg/dl। তো এই ইউনিটগুলো আমাদেরকে কোয়ারি করা হতে পারে গ্রাম পার ডিএল না mg/dl, ঘুরিয়ে জিজ্ঞাসা করা হয়। হিমোগ্লোবিনের ক্ষেত্রে গ্রাম পার ডিএল এবং মেনলি আমরা ইউজ করে থাকি, এবং ডায়াবেটিসের ক্ষেত্রে বা সুগারের ক্ষেত্রে আমরা mg/dl এটা ব্যবহার করে থাকি। এখানে বলা হয় যে ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ সিবিজি কি ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ, এর মাধ্যমে আমরা যে মনিটর করি, এটা হচ্ছে আমাদের নিডল পিক করে মোটামুটি আমরা ব্লাডটা কালেক্ট করতে পারি। তো এগুলো কোয়ারি করা হয়। নেক্সট আরও একটি রয়েছে হিমোগ্লোবিন লেভেল অ্যাসেসমেন্ট করা হয় ডায়াবেটিস আছে কিনা এটা জানার জন্য। যে ডায়াগনোসিস করা হয় সেটার নাম হচ্ছে HbA1c। আবার বলছি HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়ালের শরীরে যে আরবিসিগুলো রয়েছে তাতে কতটা পরিমাণ গ্লুকোজ রয়েছে লাস্ট 2 থেকে 3 মাসের একটা আমরা হিস্ট্রি পেয়ে যাই এই HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিনের মারফত। তো সেটা যদি 5.7 থেকে 6.4 হয়ে থাকে সেটা হবে প্রি ডায়াবেটিক্স, এবং যদি 5 থেকে 5.7-এর কম হয়ে থাকে সেটা হবে নর্মাল। 5.7 থেকে 6.4 হলে সেটা প্রি ডায়াবেটিক, এবং 6.5-এর ওপর যদি হয়ে থাকে তখন সেটা হয়ে যাবে ডায়াবেটিস বা ডায়াবেটিক। এই হচ্ছে রেঞ্জ মোটামুটি। তাহলে আমরা প্রি ফাস্টিং বা এফবিএস, পিপিবিএস এবং HbA1c এর রেঞ্জগুলো পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আমাদের অ্যাসেসমেন্টে বা আমরা যখন আমরা ডিউটি করবো তখন এটা আমাদের খুব কাজে লাগবে। নেক্সট আমাদের রয়েছে এখানে হাইপারটেনসিভ প্রোটোকল। হাইপারটেনসিভ প্রোটোকলটা এখানে একটু বড় করে রয়েছে। যখন আমরা ট্রিটমেন্ট করবো তখন এটা আমাদের কাজে লাগবে, বা যখন আমরা CHO হিসেবে কাজ করবো, যোগদান করবো, তখন এটা আমাদের কাজে লাগবে। বাট যেহেতু আমরা এটা GNM/BSc লেভেলে আমরা মেড সার্চ এটা পেয়েছি, এই ডিজিজ সম্পর্কে পেয়েছি, এই ড্রাগগুলো সম্পর্কে জেনেছি, তাই এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এগুলো জিজ্ঞাসা করা হয়। যেহেতু অনেক ক্ষেত্রে দেখলাম যে কোশ্চেনগুলো করা হয়েছে রিটেন এক্সামিনেশনের কোশ্চেন, সেখানে যেগুলো আমরা CHO লেভেলে কাজ করছি সেখান থেকে কোশ্চেন করা হয়েছে। SMIS পোর্টাল থেকে আমরা যে মেডিসিন ইন্ডিয়ান করি সেটা যে CHO নয় তার পক্ষে জানা সম্ভব নয়, বাট যে CHO এন্ট্রান্স দিচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে বা তার কোশ্চেনে দেখলাম যে আমরা যে মেডিসিন ইন্ডিয়ান করি কোন পোর্টাল থেকে এই ইন্টেন্ট করে থাকি, বা কোন একটা ডিজিজ কোন একটা মেডিসিনের নাম বলে দেওয়া হয়েছে অ্যাজিথ্রোমাইসিন বা অ্যামোক্সিসিলিন 500, একটা স্ট্রিপে কতগুলো মেডিসিন থাকে। তো এই ধরনের কোশ্চেনগুলো আসা উচিত নয়, বাট এসেছে, সেক্ষেত্রে আমাদেরকে এগুলোও জেনে রাখতে হবে। তো এখানে হাইপারটেনসিভ প্রোটোকল কী কী বলা হয়েছে, প্রত্যেক ওমেন ইন্ডিভিজুয়াল যারা 30-এর উপর রয়েছে তাদের প্রত্যেকের আমরা ব্লাড প্রেশার মনিটর করবো। যদি কখন আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বলবো, যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপর থাকবে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90-এর উপর থাকবে, তখন সেটাকে আমরা বলবো হাইপার টেনশন। এবার যখন কোনো পেশেন্টের আমরা হাইপার টেনশন পেলাম, একবার পেলেই তার সাথে সাথে আমরা ওষুধ দেবো না, 1 মাস বা 1.5 মাস পর্যন্ত বা 2 মাস পর্যন্ত আমরা অপেক্ষা করবো, বারবার তাকে আসতে বলবো। যখন সে বারবার আসবে তার আমরা ব্লাড প্রেশারগুলো নোট ডাউন করে রাখবো, এবং একটা NCD কার্ড পাওয়া যায়, সেই NCD কার্ড বা হোক আমাদের যদি কোনো প্রেসক্রিপশন থেকে থাকে সেটাইতে আমরা নোট ডাউন করে রাখবো কোন সময় বা কোন ডেটে কী পরিমাণে ব্লাড প্রেশার ছিল, তার একটা রেঞ্জ আমরা বুঝতে পারবো। ব্লাড প্রেশার উঠছে নামছে কি একই রকম আছে বা সব সময় বেশি রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তো সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 বা তার বেশি থাকে এবং ডায়াস্টোলিক যদি 90-এর বেশি থাকে, তখন সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। এবার যখন এই ধরনের কোনো পেশেন্টকে আমরা পাবো, তার মেডিসিন যেটা দেওয়া হয় যদিও বা থ্রু টেলিমেডিসিন বা ফার্স্ট রেফার করে মেডিসিন চালু করা হয়, তো যখন আমরা মেডিসিন দেবো দেখবো ফার্স্টে দেওয়া হচ্ছে অ্যামলোটিবিন 5 mg। এটা একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তো প্রথম ডোজ দেওয়া হয় অ্যামলোটিবিন 5 mg যদি ব্লাড প্রেশার 140/90-এর উপর থাকে। নেক্সট তাকে আবার 1 মাসের পর মনিটর করবো বা তাকে 1 মাস পর আসতে বলবো। তখন যদি দেখি তার পেশেন্টের
কোনো বিপি কমছে না, 140/90 উপরেই রয়েছে, তখন তাকে আমরা অ্যামলোডিপি 5 পরিবর্তে তখন দেবো আমরা অ্যামলোডিপি 10। সেটা অ্যামলোডিপি 5 আমরা দুবার ধরে দিতে পারি, সকাল সন্ধ্যায় দিতে পারি বা একবারে দিতে পারি, সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করছে। তো প্রথমে আমরা অ্যামলোডিপিন 5 দিয়েছিলাম, তাতে কমছে না বলে অ্যামলোডিপিন 10 দিলাম। অ্যামলোডিপিন 10 দেওয়ার পরেও দেখলাম পরের মাসে যখন এসেছে তখনও ব্লাড প্রেশার কমেনি, তখন আমরা অ্যামলোডিপিন 10-এর সঙ্গে টেলমিসাটন 40 অ্যাড করবো, অর্থাৎ টেলমিসাটন 40 পাবে এবং এর সাথে অ্যামলোডিপিন 10 mg পাবে। যদি তখনও ব্লাড প্রেশার না কমে পরের মাসে যখন আসে, তাহলে আমরা টেলমিসাটন 40 জায়গায় 80 mg করে দেবো, অর্থাৎ তখন পেশেন্ট পাবে অ্যামলোডিপিন 10 এবং টেলমিসাটন 40 mg, 80 mg হয়ে গেল। নেক্সট মাসে যখন আসে তখন দেখলাম পেশেন্টের ব্লাড প্রেশার কমছে না, তখন অ্যামলোডিপিন 10 পাবে, টেলমিসাটন 80 পাবে এবং এর সাথে ক্লোরোথ্যালিডন 6.5 mg পাবে। নেক্সট পরের মাসে যদি বিপি না কমে বা তারপরেও যদি বিপি না কমে, তখন আমরা অ্যামলোডিপিন 10, টেলমিসাটন 80 এবং ক্লোরোথ্যালিডন 12.5 mg এই মেডিসিনগুলো দিতে পারি। এতটা পর্যন্ত আমরা স্টেপ ওভারকাম করতে পারি। এরপর যদি বিপি না কমে তখন আমরা সেটাকে রেফার করে দেবো। ব্যাস এটুকুই আমাদেরকে জানতে হবে। নেক্সট এখানে রয়েছে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে আমরা কী কী ওষুধ দেবো না। তো এখানে রয়েছে দেখো, প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ওমেন হু মে বিকাম প্রেগনেন্ট, যারা প্রেগনেন্ট হবে খুব শীঘ্রই বা প্রেগনেন্সি নিতে চাইছে তাদের ক্ষেত্রে, এবং যারা প্রেগনেন্ট অলরেডি হয়ে গেছে তাদেরকে আমরা কী কী ওষুধ দেবো না। ডু নট গিভ টেলমিসাটন আর ক্লোরোথ্যালিডন, টেলমিসাটন এবং ক্লোরোথ্যালিডন তাদেরকে আমরা দেবো না। স্ট্যাটিন গ্রুপে যে সমস্ত ড্রাগ রয়েছে সেই ড্রাগ দেবো না। এসি ইনহিবিটর অর্থাৎ অ্যানাপ্রিল, ক্যাটাপ্রিল এই সমস্ত মেডিসিনগুলো আমরা তাকে দেবো না। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা এআরবি যেমন টেলমিসাটন এই সমস্ত মেডিসিনগুলো তাকে আমরা দেবো না। স্ট্যাটিন বলতে অ্যাটোভাস্ট্যাটিন, রোস্টোভাস্ট্যাটিন এই সমস্ত যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে সেগুলো যদি তাকে আমরা অলরেডি দিয়ে থাকি বা আগে থেকে নিতে থাকে সেগুলো কিন্তু স্টপ করতে হবে, এবং এর পরিবর্তে তাদেরকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যেগুলো রয়েছে নিফেটিপিন বা এছাড়াও ল্যাবোটালোল এই সমস্ত ড্রাগগুলো আমরা জেনারেলি প্রেগনেন্সির ক্ষেত্রে ইউজ করে থাকি, সেগুলো পেশেন্টকে অবশ্যই আমরা রেফার করব এবং ডক্টরের যেমন অ্যাডভাইস থাকবে সেই অনুযায়ী এই মেডিসিনগুলো দিতে হবে। তো এগুলো তাদেরকে দেওয়া যাবে না প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে কীভাবে ট্রিটমেন্ট করা হবে, ট্রিট ডায়াবেটিক অ্যাকর্ডিং টু প্রোটোকল, যেমন ডায়াবেটিকের ওষুধ রয়েছে সেগুলো সে খেতে থাকবে। এআরবি এবং এসিইআই, এসিই1 অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার বা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম এই মেডিসিনগুলো যেগুলো রয়েছে অর্থাৎ টেলমিসাটন বা অ্যানারেপ্রিল এই মেডিসিনগুলো তাদেরকে বেশিভাবে দেওয়া হয়, এবং অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বা আমাদের টার্গেট থাকবে বিপি যেন 140/90 নিচে আমরা কমাতে পারি। এগুলো হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের মেডিসিনগুলো মেনলি প্রেফার করা হয়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের পরিবর্তে এআরবি এবং এসি ইনহিবিটর এই ধরনের মেডিসিনগুলো তাদেরকে দেওয়া হয়। হার্ট অ্যাটাক যাদের রয়েছে লাস্ট 3 ইয়ারের মধ্যে, যদি লাস্ট 3 বছরের মধ্যে কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে তাদেরকে আমরা বিটা ব্লকার বা এআরবি বা এসি ইনহিবিটর টু অ্যামলোডিপিন উইথ ইনিশিয়াল ট্রিটমেন্ট, তাদেরকে আমরা এই ধরনের ট্রিটমেন্টগুলো যাতে অ্যামলোডিপিন দিতে পারি, টেলমিসাটন দিতে পারি, এনারেপ্রিল দিতে পারি, বিটা ব্লকার বা অ্যাটেনোনল প্রোপানোনল এই ধরনের মেডিসিনগুলো দিতে পারি। হার্ট অ্যাটাক অর নন হেমারাজিক স্ট্রোক বা অন্য কিছু যদি হয়ে থাকে, বিগিন লো ডোজ অ্যাসপিরিন। কারো যদি আগের হার্ট অ্যাটাক হয়েছিল বা কারো নন হেমারাজিক স্ট্রোক হয়ে থাকে বা ব্লাড ক্লটিংয়ের জন্য স্ট্রোক হয়েছিল, এই ধরনের কোটা যদি হিস্ট্রি থেকে থাকে তাদেরকে স্ট্যাটিন গ্রুপ অর্থাৎ অ্যাটোভাস্ট্যাটিন বা রোসুলভাস্ট্যাটিন এই ধরনের ড্রাগ যেগুলো রয়েছে বা অ্যাসপিরিন এই ধরনের যে ড্রাগগুলো রয়েছে সেই ড্রাগগুলো কিন্তু প্রেফার করা হয়ে থাকে। পিপিল উইথ হাই কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের রয়েছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের রয়েছে, তো তাদের ক্ষেত্রেও এই অ্যাসপিরিন এবং স্ট্যাটিন গ্রুপের ড্রাগগুলো বেশিভাবে ইন্ডিকেট করে থাকে। যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে তাদেরকে এসি ইনহিবিটর বা এআরবি প্রেফার করা হয় ইফ ক্লোজ ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল মনিটরিং ইজ পসিবল, এবং টার্গেট থাকতে হবে আমাদেরকে 125/75 mg বা তার কম আমাদেরকে ব্লাড প্রেশার কমাতে হবে। এবার কখন আমরা কোনো পেশেন্টকে রেফার করব, রেফারাল ক্রাইটেরিয়া ফর পেশেন্ট আনকন্ট্রোল হাইপারটেনশন যদি হয়ে থাকে, কার্ডিওভাস্কুলার যদি ডিজিজ থাকে, ক্রনিক কিডনি ডিজিজ যদি থেকে থাকে, সাসপেক্টেড সেকেন্ডারি হাইপারটেনশন যদি হয়ে থাকে, তো তাদেরকে আমরা অবশ্যই রেফার করব। এখানে আরও কিছু কিছু পয়েন্ট রয়েছে। ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার 180 এবং ডায়াস্টোলিক 110 বা তার বেশি হয়ে থাকে, রেফার পেশেন্টস টু স্পেশালিস্ট আফটার স্টার্টিং ট্রিটমেন্ট। কারো পেশেন্টের কোনো হঠাৎ করে বিপি দেখলাম 160/110, আগে সে কোনো ট্রিটমেন্ট পায়নি বা আগে সে কোনো ওষুধ খায়নি, তো এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই তখন তাকে আমরা সরাসরি আগে রেফার করব। সিস্টোলিক বিপি যদি 160 থেকে 179 এবং ডায়াস্টোলিক যদি 110 থেকে 109 এর মধ্যে থাকে, তো স্টার্ট ট্রিটমেন্ট অন দ্য সেম ডে। যেদিন সে এই কন্ডিশান নিয়ে আসে সেই দিনই তাকে আমরা ওষুধ দিয়ে দেবো। অন্য ক্ষেত্রে
তাকে আমরা 1 মাস বা 15 দিন পর আসতে বলবো, মনিটর করব, তারপর আমরা মেডিসিন শুরু করব। বাট কারো যদি 160 বাই 160 থেকে 180 বাই 110 থেকে 100-র মধ্যে আমরা বিপি পেয়ে থাকি, তাকে কিন্তু সেদিনে মেডিসিন শুরু করতে হবে। আর যদি কোনো পেশেন্টের বিপি 140 থেকে 159 বা 90 থেকে 99-এর মধ্যে থাকে, যে কোনো ডিফারেন্ট ওকেশান, তাদেরকে আবার অন্য একদিন তাদের ব্লাড প্রেশার মনিটর করতে হবে। এবং তখন যদি আমরা বিপি দেখি যে এলিভেট হয়ে আছে, বেশি হয়েছে, তখন আমরা মেডিসিন শুরু করব। আর কি এখানে বলা হয়েছে রিকমেন্ডেড ইনভেস্টিগেশন কী কী হতে পারে? ইনিশিয়াল অফ থেরাপি, হিমোগ্লোবিন আমরা টেস্ট করতে পারি, ব্লাড গ্লুকোজ টেস্ট করতে পারি, ইউরিন অ্যানালাইসিস ফর প্রোটিনিউরিয়া আছে কিনা দেখবো, সিরাম ক্রিয়েটিনিন লেভেল এবং লিপিড প্রোফাইল এবং ইসিজি, এগুলো আমরা দেখার চেষ্টা করব। নেক্সট আরও একটি পয়েন্ট রয়েছে, হাইড্রোক্লোরথিয়াজাইড বা হাইড্রোক্লোরথ্যালিডন ক্যান বি ইউজড ইফ ক্লোরথ্যালিডন, আচ্ছা হাইড্রোক্লোরথ্যালিড দিয়ে হাইড্রোক্লোরথিয়াজাইড আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবো? যখন আমাদের ক্লোরথ্যালিডন অ্যাভেলেবেল থাকবে না, তখন আমরা এই হাইড্রোক্লোরথিয়াজাইড ইউজ করতে পারি। তো এখানে ট্রিটমেন্ট প্রোটোকল হাইপারটেনশনের একদম ডিটেলসে বলে দেওয়া রয়েছে। এটা যদি আমরা ফলো করি, আমাদের ট্রিটমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। এবার এখানে লাইফস্টাইল অ্যাডভাইস ফর অল পেশেন্ট, যে সমস্ত পেশেন্টের হাইপারটেনশন রয়েছে বা যাদের হাইপারটেনশন নেই, বয়স্ক পেশেন্ট বা 30-এর উপর রয়েছে, একটা হেলদি লাইফ লিড করার জন্য আমরা কী কী অ্যাডভাইস করতে পারি? ফার্স্ট, রিডিউস সল্ট লেস দ্যান 5 গ্রাম পার ডে। আমরা পেশেন্টকে ইনস্ট্রাক্ট করবো যাতে কোনো লবণ বা কাঁচা লবণ বা সেটা খাবারে দেওয়ার লবণ যাই হোক না কেন, সেটা যেন খুব কম পরিমাণ খাই, একদিনে যেন 5 গ্রামের বেশি লবণ সে ইনটেক না করে। অ্যাভয়েড টোবাকো অ্যান্ড অ্যালকোহল, টোবাকো এবং অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট 30 মিনিট পার ডে ফর 5 ডে, অর্থাৎ সপ্তাহে 150 মিনিট যেন শারীরিক কসরত করে। রিডিউস ওয়েট অ্যান্ড মেনটেন একটা হেলদি ওয়েট, কারো যদি ওভারওয়েট থাকে সেটাকে কমাতে হবে। ইট লেস ফ্রাইড অর ফ্যাটি ফুড, যেগুলো বেশি তেলযুক্ত খাবার বা বেশি ফ্যাটযুক্ত খাবার, সে সমস্ত ফুড আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখানে আরও কী কী রয়েছে? ইট সাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ ফ্রুট ভেজিটেবল, কী কী খাবে? সাফিসিয়েন্ট কোয়ালিটিতে ফুড বা ভেজিটেবল খাবে। অ্যাভয়েড পাঁপড়, চিপস, এগুলো অ্যাভয়েড করবে। ইউজ হেলদি অয়েল লাইক মাস্টার্ড, সানফ্লাওয়ার, এই ধরনের যে তেলগুলো রয়েছে ভোজ্য তেল, সেগুলো ব্যবহার করবে। রিডিউস ওয়েট কমাবে। লিমিটস কনজামশন অফ ফুড কন্টেনিং হাই অ্যামাউন্ট অফ ট্রান্স ফ্যাটি অ্যাসিড অথবা স্যাচুরেটেড ফ্যাট যেগুলো রয়েছে সেগুলো খাওয়া কমাতে হবে। রিডিউস ফ্যাট ইনটেক আমাদেরকে কমাতে হবে। অ্যাভয়েড প্রসেস ফুড কন্টেনিং ট্রান্স ফ্যাট অথবা রেস্ট্রিক্ট সুগার, এগুলো আমাদেরকে কমাতে হবে। আর কী কী রয়েছে? ডিসপেন্স ড্রাগ ফর 30 ডেজ অ্যান্ড গিভ অ্যাপয়েন্টমেন্ট আফটার 28 ডেজ। প্রত্যেকটা পেশেন্টকে আমরা 30 দিনের মেডিসিন দিতে পারি একবারে, এবং তাকে বলা হবে 28 দিন পর অবশ্যই এসে আবার মনিটর করে যাবেন। মেডিকেশন শুড বি টেক অ্যাট দ্য সেম টাইম ইচ ডে অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অ্যাট বেড টাইম। অবশ্যই যখন পেশেন্ট শুতে যাচ্ছে তখন যেন একটা রাতে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ নিয়ে তবে বিছানায় যাই, ঘুমাতে যাই। যারা দুটো খায় তাদেরকে এটা প্রেফার করা হবে, এবং যারা একটা খায় তারা সকালেও মেডিসিন নিতে পারে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এই পেজটা খুব গুরুত্বপূর্ণ। যারা অলরেডি সিএইচও হিসেবে কাজ করছে তাদের ক্ষেত্রে তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা পরবর্তীকালে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা চলে আসছি কিছু ক্যান্সারের স্ক্রিনিং নিয়ে। ওভিই এবং সিবিই, আমরা বিএসি সম্পর্কে শুনেছি, ব্রেস্ট সেলফ এক্সামিনেশান। ব্রেস্ট সেলফ এক্সামিনেশানে আমরা মেরসার যে ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের যে পার্ট ছিল সেই জায়গাতে আমরা বিএসি সম্পর্কে শুনেছি। কীভাবে বিএসি অ্যাসেসমেন্ট করা হয়, ব্রেস্ট সেলফ এক্সামিনেশান, একজন ওম্যান ইন্ডিভিজুয়াল 20 বছর তারপর যদি বয়স হয়ে যায় সে কীভাবে নিজে থেকে এটা অ্যাসেসমেন্ট করতে পারে, সেই স্টেপ রয়েছে, আশা করি সেগুলো জানি। এবং এখানে সিবিই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান, এক্ষেত্রে একজন যিনি মেডিকেল পার্সন রয়েছেন, এক্ষেত্রে সিএইচও দিদি হতে পারেন বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল দিদি যিনি রয়েছেন তিনি কিন্তু এগুলো করতে পারেন। তো কী কী চেক করা হয় সেটা আমরা দেখাবো। এবং ওরাল ভিজুয়াল এক্সামিনেশান, কোনো ওরাল ক্যান্সার রয়েছে কি না, সাসপেক্টেড ওরাল ক্যান্সার রয়েছে কি না, সেটা আমরা কীভাবে বুঝবো? তার এখানে কয়েকটা ইমেজ আমরা দেখতেই পাচ্ছি। তো ওভিই হচ্ছে ওরাল ভিজুয়াল এক্সামিনেশান, 8 স্টেপ ফলো করা হয়। এবং সিবিই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান। এখানে ওভিই কী কী দেখবো? বাক্যাল মিউকাস আমরা দেখব। এটা হচ্ছে রাইট চিক, এটা লেফট চিক। কোনো লেশন রয়েছে কি না, কোনো সোর রয়েছে কি না, কোনো হোয়াইট স্পট রয়েছে কি না, লিউকোপ্লেকিয়া বা কিছু রয়েছে কি না, এইগুলো আমরা ফার্স্ট দেখব। প্রত্যেকটা মিউকাস ডান এবং বাম দুটো চিকেরই আমরা মিউকাসগুলো ফলো করব।
টাঙে আমরা কি দেখব, ল্যাটারাল বর্ডার, টাঙের এই যে ধারের বর্ডারটা রয়েছে, এই ধারের বর্ডারটা আমরা চেক করব কীরকম রয়েছে, কোনো হোয়াইট কিছু রয়েছে কিনা, রেড কিছু ভাব রয়েছে কিনা, কোনো ইনফেকশন রয়েছে কিনা, সেগুলো আমরা দেখব, রাইট বর্ডার এবং লেফট বর্ডার। আর কি দেখব, আপার অ্যান্ড লোয়ার লেভেল ভেস্টিবুল, আমাদের যে মাড়ি যেটাকে আমরা বলে থাকি, বা আমরা যে ওই জায়গাটা রয়েছে, তো আপার জ এবং লোয়ার জ এই জায়গাগুলো আমরা অবশ্যই দেখব কিছু রয়েছে কিনা, কোনো ভেস্টিবুল রয়েছে কিনা, কোনো লেসান রয়েছে কিনা, এগুলো আমরা ফলো করব। প্যালেট আমরা দেখব, ফ্লোর অফ দ্য মাউথ আমরা দেখব, আপার প্যালেটগুলো দেখবো এবং নিচের ফ্লোর অফ দ্য মাউথ, এই দুটো আমরা দেখব কোনো কিছু ইনফেকশন রয়েছে কিনা। তো এখানে প্রত্যেকটা জিনিস আমাদেরকে ব্যবহার করে দেখতে হবে। 8টা এখানে স্টেপ বলা হয়েছে। বাকাল মিউকাসের মধ্যে রাইট লেফট, টাঙের মধ্যে রাইট বর্ডার লেফট বর্ডার, এবং আপার এবং লোয়ার লেভেল যে ভেস্টিবুল রয়েছে সেগুলো আমরা দেখব, এবং প্যালেটের আপার প্যালেট দেখব, ফ্লোর অফ দ্য মাউথ, এগুলো আমরা অ্যাসেসমেন্ট করব। তো ওরালের এই কয়েকটা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, কোনো যদি চেঞ্জেস লক্ষ্য করতে পারি, সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করতে হবে এবং ফার্দার স্ক্রিনিংয়ের জন্য তাকে পাঠাতে হবে হায়ার অথরিটি বা যেখানে সেন্টার রয়েছে সেখানে। এখানে রয়েছে সিবিই, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান। ইন্সপেকশান কী কী করা হচ্ছে, ইন্সপেকশান করতে হবে। ফার্স্ট যিনি স্টাফ রয়েছেন, মেডিকেল স্টাফ রয়েছেন, তিনি ইন্সপেক্ট করবেন। কি ইন্সপেক্ট করবেন, সাইজ, শেপ, সিমেট্রি অফ বোথ সাইড, দুটো ব্রেস্ট যেটা রয়েছে সেটা ইন্সপেক্ট করবে, চোখ দিয়ে দেখবে তার সাইজ ঠিক রয়েছে কিনা, শেপ ঠিক রয়েছে কিনা, এবং সিমেট্রি ইন বোথ সাইড, দুটো সিমেট্রি রয়েছে কিনা, নিপেল কোনো চেঞ্জেস রয়েছে কিনা, ডিম্পেল রিট্রাকশান বা পাকারিং রয়েছে কিনা, ডিসচার্জ ফ্রম নিপেল রয়েছে কিনা, কোনো নিপেল থেকে কিছু ব্লাড বা কোনো পাস ডিসচার্জ হচ্ছে কিনা, এটা ইন্সপেক্ট করবে। আর্ম বাই দ্য সাইড, কী রকম পজিশান মেনটেন করা হবে সেটা এখানে বলা রয়েছে। আর্ম বাই দ্য সাইড অফ ওয়েস্ট, কোমরের দুই ধারে হাত থাকবে সে, এবং এই যে এখানে পজিশানটা দেখানো হয়েছে সেটা থাকবে। নেক্সট, আর্ম রেজড অ্যাবভ দ্য হেড, হাতের ওপর, মাথার ওপরের দিকে বা মাথার দুপাশে হাতগুলো তোলা থাকছে। আর নেক্সট রয়েছে লিনিং ফরওয়ার্ড, সামনের দিকে কিছুটা ঝুঁকে থাকবে। তো এইভাবে যে কটা পজিশান দেখানো হয়েছে, প্রত্যেকটা পজিশানে একটা ব্রেস্টকে ইন্সপেক্ট করতে হবে। নেক্সট কী রয়েছে, প্যালপেট বা প্যালপেশান। প্যালপেট করে কীভাবে বোঝা যাবে, কোনো লাম্প আছে কিনা সেটা আমরা ফিল করতে পারবো, স্কিন অথবা সাবকিউটেনিয়াস টিস্যু, কোনো লিম্ফ নোড রয়েছে কিনা সেটা দেখতে পাবো, কনসিস্টেন্সি ঠিকঠাক রয়েছে কিনা, কোনো টেন্ডারনেস বা ডিসচার্জ আছে কিনা সেগুলো আমরা ফিল করতে পারবো বাই প্যালপেশান। তো এখানে স্টেপ অনেকগুলো বলা রয়েছে। পেশেন্ট শুড বি এক্সামিন সিটিং অল লাইং ডাউন পজিশান, বসে এবং শুয়ে দুটোভাবেই এই পজিশানটা মেনটেন করা হয়। উইথ দেয়ার ইপসিল্যাটারাল হ্যান্ড ওভারহেড অ্যান্ড এনহান্স দ্য চেঞ্জেস অফ দ্য ব্রেস্ট। তো এখানে আমরা যে পজিশানগুলো বললাম সেই পজিশানগুলো রয়েছে, একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। দ্য ফিঙ্গার প্যাড অফ দ্য মিডিল 3 ফিঙ্গার শুড বি ইউজ টু প্যালপেট, মাঝে যে 3টা আঙুল রয়েছে সেই 3টা আঙুল দিয়ে মেনলি প্যালপেট করা হয়, নট স্কুইজ করা যাবে না, জাস্ট প্যালপেট করতে হবে। নেক্সট রয়েছে প্যালপেট প্রেসার, লাইট প্রেসার ফর সুপারফিশিয়াল ব্রেস্ট টিস্যু, মিডিয়াম প্রেসার ফর ইন্টারমিডিয়েট লেয়ার, এবং ডিপ প্রেসার ফর টিস্যু ক্লোজ টু দ্য চেস্ট ওয়াল। তো এগুলো আমরা অ্যাসেসমেন্ট করতে পারি। নেক্সট আমাদের রয়েছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাসেসমেন্ট করার জন্য ভিআইএ, ভিজুয়াল ইন্সপেকশান ইউজিং অ্যাসিটিক অ্যাসিড। তো এটা ধরা হয়, এটা নোট করে রাখো, ভিআইএ কী এবং কাদের করা হয়, কীভাবে করা হয়। 3 থেকে 5% অ্যাসিটিক অ্যাসিড জেনারেসলি অ্যাপ্লাইড অন দ্য মাউথ অফ দ্য সার্ভিক্স। এখানে সার্ভিক্সের একটি ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে সার্ভিক্স, এটাও সার্ভিক্স, এখানে প্রত্যেকটা সার্ভিক্সের ছবি দেখানো রয়েছে। তো কী বলা হয়েছে এখানে, 3 থেকে 5% অ্যাসিটিক অ্যাসিড আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কোথায়, মাউথ অফ দ্য সার্ভিক্স, যে সার্ভিক্স রয়েছে ভ্যাজানাল ওপেনিংয়ের ভিতর দিয়ে যেটাকে স্পেকুলাম দিতে হবে। তো স্পেকুলামের মধ্য দিয়ে আমরা যে সার্ভিক্সটা রয়েছে সেটাকে ভিজুয়ালাইজ করব, এবং তার যে মাউথ রয়েছে, অর্থাৎ যার পর থেকে আমাদের ইউটেরাস শুরু হচ্ছে এবং সার্ভিক্স শেষ হচ্ছে, স্কোয়ামো কলামনার জাংশন যেটা রয়েছে সেই জায়গাতে আমাদেরকে অ্যাসিটিক অ্যাসিড অ্যাপ্লাই করতে হবে, এবং সেখানে আমরা 1 মিনিট পর, অর্থাৎ আমরা যে অ্যাসিটিক অ্যাসিডটা লাগালাম তা 1 মিনিট পর সেখানটা অ্যাসেসমেন্ট করব সেখানে কোনো চেঞ্জেস আছে কিনা। এটা হচ্ছে ভিআই করা হয়, মেনলি সার্ভাইকাল ক্যান্সার আছে কিনা সেটাকে অ্যাসেসমেন্ট করার জন্য এই টেস্টটি করা হয়। জাস্ট এটুকুই জানবে, ভিআইএ 3 থেকে 5% অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হয় সার্ভাইকাল ক্যান্সার রয়েছে কিনা সেটা জানার জন্য, এবং এটা অ্যাসেসমেন্ট করা হয় স্কোয়ামো কলামনার জাংশন এই জায়গাতে কোনো চেঞ্জেস আছে কিনা সেটা জানা হয়। এখানে রয়েছে নর্মাল সার্ভিক্স, সেটা পিঙ্ক থাকবে, পিঙ্ক রেড, স্কোয়ামো কলামনার জাংশন থাকবে সেটা যদি নর্মাল হয়, এবং যদি সেটা হোয়াইট হয়ে যায় তখন সেটা আমরা
ক্যান্সার বা অন্য কোনো চেঞ্জেস রয়েছে, এটাকে সাসপেক্ট করব। এবার এখানে রয়েছে এনসিডি রিস্ক রিডাকশান। কীভাবে আমরা এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজগুলো রয়েছে তার রিস্ক বা সেগুলো যাতে না হয় সেটাকে রিডাকশান করতে পারি। তো এখানে ABCDEF টোটাল 6টা পয়েন্ট উল্লেখ রয়েছে। ম্যানেজমেন্ট অফ এনসিডি লাইক ডায়াবেটিস অ্যান্ড হাই ব্লাড প্রেশার ইজ এ সিম্পল অ্যাজ ABCDEF। ABCDর মতোই আমরা ডায়াবেটিস এবং হাইপারটেনশনকে কন্ট্রোল করতে পারি। কী কী রয়েছে? এ ফর অলওয়েজ কিপ ইউর ব্লাড সুগার লেভেল আন্ডার কন্ট্রোল। আমরা সবসময় আমাদের ব্লাডের যে সুগার লেভেল সেটাকে কন্ট্রোলে রাখবো। প্রিমিল অবশ্যই, অর্থাৎ আমাদের যে ফাস্টিং ব্লাড সুগার সেটা 130-এর মধ্যে রাখার চেষ্টা করব। পোস্ট পান্ডিয়াল বা র্যান্ডম যেটা ব্লাড সুগার সেটা আমরা 180-এর মধ্যে রাখার চেষ্টা করব। এবং HbA1c বা আমাদের যে গ্লাইকেটেড হিমোগ্লোবিন সেটা রেঞ্জ আমরা 7%-এর নিচে রাখার চেষ্টা করব। এটা মাঝে মাঝে আমরা মনিটর করব, বছরে একবার এটা আমরা মেনটেন করতে পারি বা চেক করতে পারি। এটা যদি আমাদের এর মধ্যে থাকে সেটা আমাদের নর্মাল। বি কি? ব্লাড প্রেশার আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। 130/80-এর মধ্যে আমাদেরকে ব্লাড প্রেশার রাখার চেষ্টা করতে হবে। নেক্সট কী রয়েছে? সি গেট স্ক্রিনিং ফর কমন ক্যান্সার। যে সমস্ত কমন ক্যান্সারগুলো রয়েছে সেগুলো আমরা স্ক্রিনিং করব। অ্যাটলিস্ট 5 বছরে একবার করে আমরা এই স্ক্রিনিংগুলো করতে পারি। VIটা 5 বছরে একবার করতে পারি, বা BAC আমরা প্রত্যেক বছর একবার করে, বা CBE প্রত্যেক বছর একবার করে অ্যাসেসমেন্টগুলো করতে পারি। ডি ফর ডায়েট মাস্ট বি হেলদি। যে ডায়েট আমরা ইনটেক করছি সেটা অবশ্যই হেলদি হতে হবে এবং ব্যালেন্সড হতে হবে। মোর ফাইবার যেমন থাকে সেগুলো দেখতে হবে। কালারফুল ফ্রেশ সিজনাল ভেজিটেবল এগুলো আমরা ইউজ করব। মিনিমাল ইউজ অফ হেলদি ফ্যাট। আমরা হেলদি যে ফ্যাট বা ওয়েল ইনটেক করছি সেটা যেমন অবশ্যই মিনিমাল ইউজ। টেক নো মোর দেন 1 টিস্পুন অফ সল্ট। একদিনে 5 গ্রাম বা 1 টেবিল স্পুনের বেশি আমরা সল্ট ইনটেক করব না। সে নো টু পিকেল, পাঁপড় বা পকোড়া এই সমস্ত খাবারগুলো আমরা অ্যাভয়েড করে যাব। সে নো টু সুইট, মিঠাই বা ডেজার্ট, জাঙ্ক ফুড এগুলো আমরা অ্যাভয়েড করে যাব। ই ফর এক্সারসাইজ রেগুলারলি। প্রত্যেক দিন আমাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। একটা সপ্তাহে মিনিমাম 150 মিনিট বা 30 মিনিট করে 5 দিন। ফলো আপ ডক্টর অ্যাডভাইস। ফলো আমাদেরকে থাকতে হবে, ফলো আপে থাকতে হবে। যাদের পেশেন্টের ডায়াবেটিস বা হাইপারটেনশন রয়েছে তাদেরকে অবশ্যই ফলো আপ মেনটেন করবে। এই কয়েকটা যদি আমরা মেথড বা স্টেপ ফলো করি আমরা কিন্তু এনসিডি রিলেটেড যে সমস্ত রিস্কগুলো রয়েছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি, আমাদের শরীরটাকে ঠিক করতে পারি। তো এগুলো আমরা মেনটেন করব। যদি বলা হয় কীভাবে তুমি একজন হাইপারটেনসিভ পেশেন্টকে বা ডায়াবেটিক পেশেন্টকে হেলথ স্টক দেবে, তো এই 5টা পয়েন্ট আমরা সেখানে আলোচনা করে দিতে পারি, তাহলে আমাদের মোটামুটি নাম্বার এসে যাবে। নেক্সট এখানে রয়েছে আমাদের আই কন্ডিশান, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে রেটিনা অ্যাফেক্টেড বাই ডায়াবেটিস, একটি ডায়াবেটিক পেশেন্টের রেটিনা এখানে শো করানো হয়েছে। এবং রেটিনা কিওর্ড উইথ লেজার থেরাপি নেওয়ার পর এই আয়ের অবস্থা এরকম রয়েছে। আগে ছিল এরকম কন্ডিশান, সেটা এখন হয়ে গেছে এরকম, অর্থাৎ ইমপ্রুভ করেছে। ডায়াবেটিক নর্মালি অ্যাফেক্ট দ্য রেটিনা অফ আই। যাদের ডায়াবেটিস রয়েছে, আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, তারা কিন্তু অনেক সময় তাদের চোখের প্রবলেম আসাটা খুব কমন হয়ে যায়। কেন? দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ টু কিপ দ্য ব্লাড সুগার লেভেল আন্ডার কন্ট্রোল। আমরা যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি প্রিভেন্ট করতে চাই বা আমাদের চোখের কোনো অসুবিধা যাতে না হয় এটা প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব? দেয়ার ইজ নো ভিজিবল সাইন অর পেন ইনিশিয়ালি। প্রথম কারো পেশেন্টের ডায়াবেটিস আছে বা তার কোনো চোখের প্রবলেম কিন্তু নাও থাকতে পারে, আমরা বুঝতে পারি না। যদি কোনো অসুবিধা হয়েও থাকে সেটা আমরা বুঝতে পারি না। একটা লেটার স্টেজ ব্লাড ভিশন লক্ষ্য করা যায়, সিং ফ্লোটার, ডার্ক স্পট লক্ষ্য করা যায় বা ব্ল্যাক লাইন আমাদের চোখের মধ্যে চলে আসে। এগুলো পরবর্তীকালে বুঝতে পারি, বাট নর্মাল টাইমে আমরা কিন্তু এগুলো বুঝতে পারি না। ক্যাটারাক্টের সাইন কী কী রয়েছে? এখানে একজন ইন্ডিভিজুয়াল বিফোর ক্যাটারাক্ট অপারেশন এবং আফটার ক্যাটারাক্ট অপারেশন তার কী কী চেঞ্জেস লক্ষ্য করা গেছে সেগুলো আমরা চোখ দেখলে মোটামুটি বুঝতে পারছি। এখানে একটা চোখে দেখানো রয়েছে যার লেন্সটি কিন্তু অনেকটা অপাসিটি কমে গেছে, সেটা মোটামুটি একটা ব্লার হয়ে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে। একটা ক্লাউডি তার লেন্স হয়ে গেছে, লেন্সটা একটা ক্লাউডি কালার হয়ে গেছে, যা মেঘাচ্ছন্ন বা একটু সাদা হয়ে গেছে। বাট এখানে অপারেশনের পর সেটা কিন্তু আবার ব্ল্যাক, যেমন নর্মাল ছিল সেরকম লক্ষ্য করা যাচ্ছে। তো যাদের ক্যাটারাক্ট রয়েছে তাদের ক্ষেত্রে এই চোখটা কিন্তু ক্লাউডি লক্ষ্য করা যায়। তো এখানে কী বলা হয়েছে? বিফোর অপারেশন এবং আফটার অপারেশন দিস কন্ডিশন ডেভেলপস নর্মালি ইন দ্য অ্যাডভান্স এজ
বয়স্কদের এটা হয়ে থাকে। অপারেশন ক্যান প্রিভেন্ট ব্লাইন্ডনেস রেজাল্টিং ফ্রম ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট থেকে যে ব্লাইন্ডনেস হয় সেটা কিন্তু অপারেশনের মাধ্যমে প্রিভেন্ট করা যায়। যাদের ক্যাটারাক্ট রয়েছে তাদের যদি আমরা অপারেশন ঠিকঠাক সময়ে করিয়ে দিতে পারি তাহলে কিন্তু তারা ব্লাইন্ড হবে না কোনো দিনই, তারা আবার ঠিক দৃষ্টিশক্তি ফিরে পাবেন এবং নর্মালি দেখতে পাবে। ক্যাটারাক্টের কী কী সাইন সিমটম রয়েছে? সাইন অ্যান্ড সিমটম: গ্র্যাজুয়াল লস অফ ভিশন, ধীরে ধীরে তার ভিশন হারাইয়ে ফেলবে। আগে যেটা স্পষ্ট দেখতে পাতো 20 মিটার 30 মিটার দূর থেকে যেটা স্পষ্ট বুঝতে পারতো, লেখাটা পড়তে পারতো, সেটা কিন্তু সে আস্তে আস্তে পড়তে পারবে না। তার মায়োপিয়া হয়ে যাবে, শুধুমাত্র কাছের লেখাগুলো দেখতে পাবে, সে দূরের লেখাগুলো পড়তে পারবে না, সেটা হচ্ছে মায়োপিয়া কন্ডিশন। দ্য পিপিল অফ দ্য আই টার্নস গ্রে, আমাদের যে চোখের পিপিল রয়েছে সেটা গ্রে কালার হয়ে যাবে। দেয়ার ইজ নো পেন ইন দ্য আই ডিউ টু দিস ডিজিজ। ক্যাটারাক্টের জন্য কোনো পেশেন্টের কিন্তু চোখে কোনো ব্যথা হয় না, কোনো ডিসচার্জ বা ফ্লুইড কিছু হয় না, কোনো ব্যথা এরকম কিছু বুঝতে পারে না, জাস্ট তার দেখতে অসুবিধা হয়, ব্লাড ভিশন লক্ষ্য করে যায়। ডু নট ওয়েট ফর দ্য ক্যাটারাক্ট টু ম্যাচিওর। কারো যদি ক্যাটারাক্ট হয়ে থাকে কখনো আমরা সেটাকে আরও সময় দেবো না যাতে সেটা আরও বেশি ডিটোরিয়েট করে। ক্যাটারাক্ট যদি আমাদের ডায়াগনোসড হয়ে যায় সেটাকে অবশ্যই রেফার করবো ফর অপারেশন। কনসাল্ট আই স্পেশালিস্ট ইমিডিয়েটলি, অবশ্যই আই স্পেশালিস্ট যিনি রয়েছেন তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে রয়েছে আরেকটি আই কন্ডিশন, গ্লোকোমা। আগেরটা আমরা দেখালাম ক্যাটারাক্ট, এটা রয়েছে আমাদের গ্লোকোমা। তো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, দুটো ছবি দেওয়া রয়েছে। একজন নর্মাল ভিশনযুক্ত ক্যান্ডিডেট যে এইভাবে দেখতে পাচ্ছে, একটা তাজমহলের ছবি দেওয়া রয়েছে। আর একজন ইন্ডিভিজুয়াল যার গ্লোকোমা রয়েছে তার ভিশন এখানে দেখানো রয়েছে। তার ভিশনটা একটা সীমিত জায়গার মধ্যে, তার যে আশপাশ এরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সে দেখতে পারছে না, বাট এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সে কিন্তু পুরো জায়গাটাই কভার করতে পারছে। এটাই গ্লোকোমার মেন সিমটম। গ্লোকোমা বলতে কী বোঝায়? আমাদের যে আই তার যে প্রেশারটা সেটা যখন বেড়ে যায় তখন সেটা আমরা বলি গ্লোকোমা। গ্লোকোমা নোন অ্যাজ এ স্নিক থিপ অফ ভিশন। গ্লোকোমা ইজ ডেঞ্জারাস ডিজিজ রেজাল্টিং ফ্রম ডিজিজ এফেক্টিং দ্য ভিশন। গ্লোকোমার জন্য আমাদের ভিশন কিন্তু অনেকাংশে এফেক্টেড হয়। ইট অকার্স মোস্টলি ইন দ্য এজ গ্রুপ অফ 40+, যাদের বয়স 40-এর উপর রয়েছে তাদের মধ্যে এটা হয়ে থাকে। স্পেশালি টু পিপিল হু হ্যাভ ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লোকোমা, যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, ফ্যামিলিতে কারো বাবা মা দাদা ভাই বোন যাদের গ্লোকোমা রয়েছে তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সাইন সিমটম: ইফ ইউ সি কালার রিংস, কেউ যদি কালার রিং থাকে বা যখন সে দেখছে যে তার কোনো একটা বস্তুকে দেখছে তখন তার চোখের চারপাশে যেন মনে হচ্ছে কিছু একটা কালার রিং ঘুরছে। দ্য বাবেল অফ আই, অনেক সময় আমরা চোখ বন্ধ করলে মনে হয় কিছু কিছু ছোটো ছোটো নীল সাদা কালো এরকম স্পট আমরা লক্ষ্য করতে পারি। এটা আমরা যদি চোখ বন্ধ করতে বা দেখা কোনো কিছু দেখার সময় এগুলো মনে হয় সেগুলো কিন্তু ইন্ডিকেশান হচ্ছে এসের না আমাদের গ্লোকোমার। ফ্রিকোয়েন্ট চেঞ্জ ইন স্পেকটাকেল, ইনকনসিস্টেন্ট হেডেক, যদি হেডেক থাকে অথবা চোখে পেন। আর গ্লোকোমার ক্ষেত্রে কিন্তু আমরা চোখে ব্যথা অনুভব করতে পারি, কারণ এখানে ব্লাড প্রেশারটা আমাদের এখানে যে চোখের যে প্রেশারটা সেটা যেহেতু বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ইন্ট্রাঅকুলার প্রেশারটা বেড়ে গেলে একটা ব্যথা ফিল করতে পারি। প্রপার অ্যান্ড রেগুলার ট্রিটমেন্ট অফ গ্লোকোমা ক্যান হেল্প ইন প্রিভেন্টিং ব্লাইন্ডনেস, যদি ঠিকঠাকভাবে এর ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু ব্লাইন্ডনেস প্রিভেন্ট হয়ে যায়। বাট এটা যদি ঠিকঠাক সময়ে ডায়াগনোস না হয়, এর ট্রিটমেন্ট না হয়, এটা কিন্তু ব্লাইন্ডনেস ঘটাতে পারে। আর কী কী রয়েছে? রিফ্র্যাক্টেটিভ এরর, আমরা দুটো দেখলাম, ক্যাটারাক্ট দেখলাম, গ্লোকোমা দেখলাম, এবং রয়েছে একটা রিফ্র্যাক্টেটিভ এরর। এক্ষেত্রে কী হয়? অনেক সময় মানুষ দূরের জিনিস দেখতে পায় না বা অনেক সময় কাছের জিনিসকে ঠিকঠাকভাবে দেখতে পায় না, ব্লার হয়ে যায়। রিফ্র্যাক্টেটিভ এরর অকার্স ডিউ টু অ্যাবনর্মাল সাইজ অ্যান্ড কার্ভেচার অফ দ্য আইবল, আমাদের যে আইবলটা রয়েছে সেটা কার্ভেচার যদি কম বেশি হয়ে থাকে তখন আমরা এই রিফ্র্যাক্টেটিভ এরর যে ডিজিজগুলো রয়েছে সেগুলো পেয়ে থাকি। রিডিং বুক ফর লং আওয়ার্স, অনেক সময় দীর্ঘক্ষণ ধরে বই দেখলে বা কোনো ভিডিও যদি আমরা স্ক্রিনের উপর তাকিয়ে থাকে এই কন্ডিশনগুলো আমাদের হতে পারে। কী কী সিমটম রয়েছে? উইথ দ্য ফলোয়িং সিমটম ইউ ক্যান আইডেন্টিফাই রিফ্র্যাক্টেটিভ এরর ইন চিলড্রেন। ইফ ইউ আর নট এবল টু সি এ নিয়ার বাই অর ডিস্ট্যান্ট অবজেক্ট প্রপারলি, যদি আমরা দূরের কোনো অবজেক্টকে বা কোনো কাছের অবজেক্টকে ঠিকঠাকভাবে দেখতে না পাই সেক্ষেত্রে আমাদেরকে সেটা রিফ্র্যাক্টেটিভ এরর হতে পারে। যদি দূরের কোনো অবজেক্টকে আমরা ঠিকঠাকভাবে দেখতে না পাই, শুধুমাত্র সামনে যদি কোনো একটা বই খুলে সেটা পড়তে পারি সেটা হবে আমাদের মায়োপিয়া বা নিয়ার সাইটেডনেস। যদি আমরা দূরের লেখা পড়তে পারি বাট সামনের লেখা পড়তে না পারি তখন সেটা হয়ে যাবে আমাদের হাইপারোপিয়া বা ফার সাইটেডনেস। আর কি হতে পারে? হেজি ভিশন হতে পারে,
কমপ্লেন্ট অফ হেডেক, আমাদের হেডেক হতে পারে বা আমরা কমপ্লেন করতে পারি যে অনেক দিন ধরে মাথায় লাগছে। ল্যাক অফ ইন্টারেস্ট ইন চাইল্ড ইন রিডিং, বাচ্চা যখনই ব্যথা অনুভব করছে সে কিন্তু পড়ার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো এগুলো হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ এররের লক্ষণ। এগুলো যদি হয়ে থাকে অবশ্যই আমরা তাকে ডাক্তারের কাছে ইনফর্ম করব, বা আই স্পেশালিস্ট যিনি রয়েছেন, অপটোমেট্রিস্ট যিনি রয়েছেন তার কাছে আমরা সেটা পাঠিয়ে দেবো। নেক্সট রয়েছে হেলদি এজিং। আমরা হেলদি এজিং কীভাবে প্রমোট করতে পারি, কোন কোন কন্ডিশনে হেলদি এজিং হতে পারে। বিটুইন 2000 থেকে 2015 দ্য নাম্বার অফ পিপল এজেড 60 অ্যান্ড ওভার ইজ এক্সপেক্টেড টু ডবল। 2020 থেকে 2050 মধ্যে 60+ যাদের বয়স তাদের সংখ্যাটা কিন্তু প্রায় ডবলে দাঁড়িয়ে যাবে, এবং 2050 মোর দ্যান 1 in 5 পিপল উইল বি 60 ইয়ার্স অ্যান্ড ওল্ডার, এবং 2050 মধ্যে প্রত্যেক 5 জন মানুষের মধ্যে একজন মানুষ 60 ঊর্ধ্ব হয়ে যাবে। তো এখানে এটা উল্লেখ রয়েছে। হোয়াট ইনফ্লুয়েন্স হেলথ অন ওল্ডার এজ, একজন ওল্ডার এজের হেলথ কীরকম থাকবে, কী কী কন্ডিশান তার উপর এফেক্ট করে বা কী কী ইনফ্লুয়েন্স করে থাকে কোনো একটা ইন্ডিভিজুয়াল তার ওল্ড এজে হেলদি থাকবে না ইলহেলথ থাকবে, আনহেলদি থাকবে। ইন্ডিভিজুয়াল তার বিহেভিয়ার কীরকম রয়েছে, তার এজ রিলেটেড চেঞ্জেস কী কী হয়েছে, জেনেটিক এবং ডিজিজ কোন কোন ডিজিজের উপর আক্রান্ত, এর উপর ভিত্তি করে বোঝা যাবে কোনো একজন মানুষ তার ওল্ড এজে কী রকম থাকবে, ভালো থাকবে না খারাপ থাকবে। এবং এনভায়রনমেন্ট কী কী হতে পারে, তার হাউসিং, সে যে জায়গায় থাকছে, অ্যাসিস্টিভ টেকনোলজিস কী কী সে টেকনোলজি ব্যবহার করছে, ট্রান্সপোর্ট কী ব্যবহার করছে, সোশ্যাল ফ্যাসিলিটি তার কী কী রয়েছে, এর উপর ডিপেন্ড করছে একজন মানুষ তার ওল্ডার এজে তার হেলথটা কীরকম থাকবে। হোয়াট নিডেড ফর হেলদি এজিং, একটা হেলদি এজিং অ্যাচিভ করার জন্য বা আমরা যখন বয়স্ক হব তখন আমাদের হেলথ যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমরা কী কী করতে পারি বা কী কী করলে আমরা ভালো থাকবো। প্রথমে বলা হয়েছে এ চেঞ্জ ইন দ্য ওয়ে উই থিঙ্ক অ্যাবাউট এজিং অ্যান্ড ওল্ডার পিপল। আমরা একটা বয়স্ক মানুষের প্রতি আমাদের যে ধারণা যে বয়স হয়ে গেলেই সে কোনো কাজ করতে পারবে না, তার এই রোগ হবে, সে হাঁটাচলা করতে পারবে না, তাকে বসে থাকতে হবে, সে কোনো কাজ করতে পারবে না, তার মেন্টালি চেঞ্জেস হয়ে থাকবে, এই যে আমাদের ধারণাটা, এই ধারণাটা আমাদেরকে বদলাতে হবে। ক্রিয়েশন অফ এজ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, বয়স্ক তাদের জন্য একটা স্পেসিফিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আমরা বয়স যখন হয়ে যাই তখন মানুষ ঘর থেকে বেশি বাইরের দিকে যায় না, তো একাকিত্ব ফিল করে। এটাকে প্রিভেন্ট করার জন্য অনেক যারা বয়স্ক রয়েছেন তারা যেন একটা জায়গায় মিট করতে পারেন, কোনো একটা পার্ক বা কোনো একটা জায়গায় তারা রেগুলার মিট করতে পারেন, এক্সারসাইজ করতে পারে, এগুলো আমাদেরকে প্রমোট করতে হবে। ওল্ড এজ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তাদেরকে ক্রিয়েট করে দিতে হবে। অ্যালাইনমেন্ট অফ হেলথ সিস্টেম টু দ্য নিড ফর ওল্ডার পিপল, একজন ওল্ডার পিপলের যে সমস্ত নিডগুলো রয়েছে, যেমন তাকে স্ট্রেচার দেওয়া বা তার হাঁটার জন্য কিছু সাপোর্ট দেওয়া, এগুলো তাদের প্রতি দিতে হবে। ডেভেলপমেন্ট অফ সিস্টেম ফর লং টার্ম কেয়ার, দীর্ঘদিন যাতে একটা মানুষ কেয়ার পেতে পারে সেই রিলেটেড কিছু ডেভেলপমেন্ট করতে হবে। তো এগুলো সরকারি কিছু প্রস্তাবনা রয়েছে, সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে বলা হয়েছে, প্যালিয়েটিভ কেয়ারের ডেফিনেশন একটা মনে রাখতে হবে আমাদেরকে। তো যারা বেডরিডেন পেশেন্ট রয়েছে বা যারা বেশি হাঁটাচলা করতে পারে না, বিছানা থেকে নামতে পারে না, বা এমন কন্ডিশান বা এমন কিছু রোগ হয়েছে যেগুলো আর কোনো দিনই তাদের সারবে না, এটা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হবে যাতে তাদের বাকি জীবনটা তুলনামূলকভাবে ভালো কাটে, পেনলেস কাটে, বা তাদের যে সিমটোমেটিক কন্ডিশানগুলো বা প্রবলেমগুলো রয়েছে সেগুলোর আমরা যাতে ট্রিটমেন্ট করতে পারি, এবং এর মাধ্যমে যে কেয়ার আমরা দিই সেটা হচ্ছে আমাদের প্যালিয়েটিভ কেয়ার। তো এখানে হোলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, কিছু কোয়ালিটি অফ লাইফ রয়েছে, পেশেন্ট এবং ফ্যামিলিকে আমরা কী কী হেল্প করতে পারি, আইডেন্টিফিকেশান, ইন্সপেকশন কিছু রয়েছে, লাইফ থ্রেটনিং, লিমিটলেস বা ইলনেস কিছু রয়েছে, এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। তো হোলিস্টিক অ্যাপ্রোচ কী হতে পারে, কেয়ার অফ বডি, মাইন্ড, স্পিরিট। একটা ইন্ডিভিজুয়াল যে বেডরিডেন রয়েছে বা হাঁটাচলা করতে পারে না, তার আমরা বডি, মাইন্ড এবং স্পিরিট তিনটাকেই যাতে ঠিকঠাকভাবে থাকে তার প্রতি আমরা লক্ষ্য রাখবো। কেউ একাকিত্ব ফিল করলে তার সাথে এমন কিছু কন্ট্যাক্ট রাখতে হবে বা তার সাথে এমন কিছু ব্যবহার করতে হবে যাতে সে না একাকিত্ব ফিল করে। ফেসিং সোশ্যাল আর ইমোশনাল, তাকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, সোশ্যাল সাপোর্ট দিতে হবে, কালচারাল বা স্পিরিচুয়াল প্রত্যেকটা সাপোর্ট তাকে প্রোভাইড করতে হবে। কোয়ালিটি অফ লাইফ, পেশেন্ট সেন্টার্ড কেয়ার, একটা পেশেন্টের যে পরিমাণ কেয়ারটা প্রয়োজন, তার নিড বেস যে কেয়ার প্রয়োজন সেই কেয়ারটা তাকে দিতে হবে।
পেশেন্ট রেফার টু ডিপিএইচ হ্যাভ অ্যান এক্সপেকটেশন অফ ডাইং, যে সমস্ত পেশেন্টের মনে হচ্ছে যে আর বেশি দিন বাঁচবে না বা সময় খুব কম, সে সমস্ত পেশেন্টদেরকে আমরা বিভিন্ন যে হেলথ কেয়ার ফেসিলিটি রয়েছে বা বিভিন্ন হসপিটাল রয়েছে সেই জায়গাগুলোতে অবশ্যই আমরা রেফার করবো, যাতে তার বাকি যে জীবনটা রয়েছে সেই জায়গাটা ঠিক আছে ঠিকঠাকভাবে বাকি জীবনটা অতিক্রম করতে পারে। তো এই ধরনের কিছু সার্ভিস আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি। এত কিছু ধরে না, প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় কাদেরকে দেওয়া হয়, কোন কোন ডেজের ক্ষেত্রে দেওয়া হয়, প্যালিয়েটিভ কেয়ার এবং হোলিস্টিক কেয়ার কী কী রয়েছে, জেরিয়াট্রিক কেয়ার কী কী রয়েছে, জেরিয়াট্রিক কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে পার্থক্য, এই সমস্ত কয়েকটা পয়েন্ট ধরা হয়ে থাকে। তো আজকে আমরা এটুকু আলোচনা করলাম। পরবর্তী পার্ট আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব।